বেঙ্গালুরুর একটি উঁচু ভবনের ১২তম তলায় কাচের দেয়ালে ঘেরা একটি আলিশান অফিসে রাজীব মলহোত্রা দাঁড়িয়েছিল। সে তার কোম্পানি অগস্তেয়া টেক এম্পায়ারের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিল। ভারতের সবচেয়ে প্রভাবশালী টেক উদ্যোক্তাদের মধ্যে একজন। তার বয়স ৫০ পেরিয়ে গিয়েছিল, কিন্তু মুখে এখনও সেই কঠোর তেজ ছিল যা তাকে কলেজের দিনগুলো থেকেই সবার চোখে আলাদা করে দিয়েছিল। রাজীবের পিছনে একটি বিশাল কাঠের শেলফে বই, পুরানো পাণ্ডুলিপি এবং কিছু রহস্যময় কাগজ রাখা ছিল। সেই কাগজগুলোতে একটি বিশেষ পাণ্ডুলিপি ছিল, যা তার দাদা থেকে তাকে পাওয়া একটি বহুভাষিক দস্তাবেজ, যাতে সংস্কৃত, তামিল, ব্রাহ্মী, আরবি, ফার্সি এবং এরকম ভাষাগুলোর মিশ্রণ ছিল। গত ১০ বছরে রাজীব এই দস্তাবেজটি বোঝার জন্য দেশ বিদেশের বিদ্বানদের ডেকেছিল, কিন্তু কেউ তাকে পুরোপুরি পড়তে পারেনি। এটি তার জন্য একরকম চ্যালেঞ্জ ছিল, একটি রহস্য যা সে নিজে সমাধান করতে চাইত। রাজীবের জন্য সাফল্যের অর্থ ছিল নিয়ন্ত্রণ, লোকজন, অর্থ, জ্ঞান সব কিছুর ওপর নিয়ন্ত্রণ। সে মনে করত যে দুনিয়ায় রকম লোক থাকে, শাসনকারী এবং শাসিত হওয়া, এবং সে জন্ম থেকেই প্রথম শ্রেণীতে ছিল। সেই সকালে যখন সে সমুদ্রের দিকে তাকিয়ে তার চিন্তায় হারিয়ে গিয়েছিল, তার পার্সোনাল সেক্রেটারি নবীন দরজা টোকা দিয়ে ভিতরে এলো। স্যার, মাফ করবেন, কিন্তু একটা কথা বলতে ছিল, নবীন বলল সামান্য ইতস্তত করে। রাজীব পিছন না ফিরিয়ে বলল, বলো। স্যার, আমাদের ক্লিনিং স্টাফ অঞ্জলি দেবী অনুরোধ করেছেন যে আজ তিনি তার মেয়েকে সাথে নিয়ে আসতে চান, ঘরে দেখার কেউ নেই। রাজীব হাসল, একটি ঠান্ডা, প্রায় শিকারের মতো হাসি। তার মেয়ের বয়স কত? প্রায় ১২ বছরের স্যার। নাম মীরা। রাজীব ধীরে তার চেয়ারে বসল এবং বলল, ঠিক আছে, তাকে নিয়ে আসতে দাও। আমি দেখতে চাই যে একজন ক্লিনারের মেয়ে কি স্তরের বোঝাপড়া রাখে। নবীন কিছু বলতে চাইত, কিন্তু তারপর চুপ হয়ে গেল। সে জানত যখন রাজীব কোনো কথায় আগ্রহ দেখায়, তাহলে তা শুধু বিনোদনের জন্য নয়, সে কিছু প্রমাণ করতে চায়। ২ ঘণ্টা পর যখন অফিস তার চরমে ছিল, মীরা এবং তার মা অঞ্জলি দেবী অফিসের রিসেপশনে পৌঁছাল। অঞ্জলি মুখ নিচু ছিল, কিন্তু তার চোখে একজন মায়ের দৃঢ়তা ছিল। মীরা তার বাহু ধরে দাঁড়িয়েছিল। সাধারণ কাপড়, পায়ে চপ্পল, কাঁধে একটি পুরনো স্কুল ব্যাগ, কিন্তু তার চোখগুলো চকচক করছিল, যেন কিছু জানে যা দুনিয়া জানে না। নবীন, তাদের ভিতরে নিয়ে আসো, রাজীব আদেশ দিল। কিছুক্ষণ পর অঞ্জলি এবং মীরা রাজীবের সামনে দাঁড়িয়েছিল। তো তুমি হলে মীরা? রাজীব জিজ্ঞাসা করল তার চেয়ার থেকে উঠতে উঠতে। জি স্যার, মীরা স্পষ্ট এবং শান্ত স্বরে বলল। তোমার মা এখানে কাজ করে। তুমি কি জানো যে এই ভবনে কি হয়? এখানে চিন্তা তৈরি হয় স্যার, এবং তারপর সেই চিন্তাগুলো দুনিয়া বদলে দেয়। মীরা উত্তর দিল। রাজীব এক মুহূর্তের জন্য থামল। এই উত্তর সে আশা করেনি। ভালো, সে বলল। যদি তুমি এতটা বুদ্ধিমতী হও, তাহলে একটি ছোট রহস্য সমাধান করো। সে তার ডেস্কের দেরাজ থেকে সেই পুরনো পাণ্ডুলিপি বের করল, সেই রহস্যময় দস্তাবেজ যা কেউ বোঝেনি। এটি দেখো, সে মীরার সামনে রাখল। বলো, এতে কি লেখা আছে? অঞ্জলি ঘাবড়ে গেল। তিনি তৎক্ষণাৎ হাত জোর করে বলল, স্যার, এটি বাচ্চা, এটাকে পরীক্ষা করবেন না, এটি স্কুলে পড়ে, কোনো বিদ্বান নয়। রাজীব হাত তুলল। চুপ করো। আমি শুধু দেখতে চাই যে এটি বুঝতে পারে কিনা। মীরা ধীরে দস্তাবেজটি তুলল। তার আঙুলগুলো কোণগুলো ছুঁয়ে যাচ্ছিল, যেন সে তার ধড়কান অনুভব করছে। সে তার মায়ের দিকে তাকালো, তারপর রাজীবের দিকে, এবং বলল, স্যার, আমি কি বসতে পারি? রাজীব মাথা নাড়ল। মীরা দস্তাবেজটি মনোযোগ দিয়ে দেখল, একটি লাইন পড়ল, তারপর বলল, এটি লিপি সারদা, যা কাশ্মীরে ব্যবহার হতো। এই বাক্য বলছে, সত্য সেই যা নিজেকে বারবার প্রমাণ করে। রাজীবের চোখ সরু হয়ে গেল। মীরা এগিয়ে আরেকটি অংশে আঙুল রাখল। এখানে ফার্সির নাস্তালিক লিপি। এটি বলছে, যার কাছে জ্ঞান নেই সে রাজা হয়েও ভিক্ষুক। ঘরে নীরবতা ছিল। নবীন এবং বাকি কর্মচারীরা স্তব্ধ ছিল। রাজীব সন্দেহপূর্ণ হাসিতে জিজ্ঞাসা করল, তুমি এসব কোথায় থেকে শেখো? স্যার, প্রত্যেক রবিবার আমি জয়নগরের পাবলিক লাইব্রেরি যাই। সেখানে একজন আঙ্কেল আছেন যিনি আরবি জানেন। আমার সেহেলির দাদি তামিল পড়ান, এবং আমার নানাজি সংস্কৃতের অধ্যাপক ছিলেন। রাজীব ধীরে ধীরে বসল। প্রথমবার কেউ তার দুনিয়ার কেন্দ্রকে নাড়া দিয়েছিল, এবং সে কোনো সিইও বা মন্ত্রী নয়, বরং একটি গরিব মেয়ে, যার মা তার ভবনে মেঝে সাফ করে। মীরা দস্তাবেজটি নিচে রাখল এবং শান্ত স্বরে বলল, স্যার, যে জিনিসগুলো বোঝা যায় না সেগুলো শুধু অলৌকিক নয়, কখনো কখনো সেগুলো শুধু অপেক্ষা করে যে কেউ তাদের হৃদয় থেকে পড়ুক, মাথা থেকে নয়। রাজীব কিছু বলতে পারল না।
সে শুধু সেই মেয়েকে দেখল যে আজ তার সত্তার দেয়ালে প্রথম ফাটল ফেলেছে। রাজীব মলহোত্রার চোখে কিছু এমন ছিল যা তার কর্মচারীরা আগে কখনো দেখতে পায়নি। সেই ভাব ছিল বিস্ময় এবং আহত অহংকারের মিশ্রণ। এটি প্রথমবার ছিল যে কেউ তার তৈরি মানসিক দেয়ালগুলোকে এত সহজে ভেদ করেছে, এবং সেও একটি 12 বছরের মেয়ে, একজন ক্লিনারের মেয়ে, যার কাছে না দামি শিক্ষা ছিল না হাই প্রোফাইল পটভূমি। ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তি চুপ ছিল। যেন কোনো পবিত্র জিনিসের লঙ্ঘন হয়েছে, এবং সেই নীরবতায় মীরা পুরো শান্তিতে দাঁড়িয়েছিল, যেন তাকে না কোনো প্রশংসার চাহিদা ছিল, না কোনো ভয়ের। রাজীব দস্তাবেজটি পিছনে তার দিকে টেনে নিল। সে কিছুক্ষণ তা দেখল, তারপর মাথা তুলে বলল, তুমি যা বললে তা সঠিকও হতে পারে এবং সংযোগও। তোমাকে কি সত্যিই জানা যে তুমি কি পড়লে? মীরা হালকা হাসিতে বলল, স্যার, সংযোগ শুধু তাদের লাগে যারা প্রয়াস করে না। আমাকে শুধু এটুকু জানা যে ভাষার আত্মা সবসময় তাদের পথ দেখায় যারা তাকে সম্মান দেয়। এই বাক্য শুনতেই নবীন তার চোখের পাতা ঝাঁপিয়ে ফেলল। সে প্রথমবার অনুভব করল যে এই বাচ্চা শুধু বুদ্ধিমান নয়, বরং বোঝাপড়াও। সে জ্ঞানকে দেখাবার উপায় মনে করে না। রাজীব চেয়ারে পিছনের দিকে হেলান দিয়ে হালকা হাসিতে জিজ্ঞাসা করল, এবং তুমি ভাবো যে তুমি অন্যদের থেকে বেশি জানো? না স্যার, মীরা বলল, আমি শুধু সেই জিনিসগুলো জানতে চাই যেগুলো লোকেরা কঠিন ভেবে ছেড়ে দেয়। অঞ্জলি দেবী ঘাবড়ে তার মেয়ের হাত ধরল। মীরা, বেশি বলো না, স্যার রাগ করবেন। না মা, মীরা ধীরে বলল, সত্য বলতে ভয় করতে নেই। আপনি সবসময় এটাই তো শিখিয়েছেন। রাজীবের চোখ অঞ্জলির ওপর আটকে গেল। সেই দৃষ্টিতে বছরের পর বছর জমা অহংকার ছিল। সে বলল, তুমি তাকে এসব শিখিয়েছ? তুমি যেমন মহিলা যে দিনভর মেঝে সাফ করে? অঞ্জলির মুখে অপমানের আঘাত স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সে চুপ রইল। সে জানত যে তার সন্তানদের জন্য মর্যাদা রক্ষা করার সবচেয়ে কঠিন কাজ হল চুপ থাকা। মীরা প্রথমবার তার কণ্ঠ একটু কড়া করল। স্যার, আমার মা আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন, পরিশ্রম, সততা, এবং এটি যে কোনো মানুষের মূল্য তার কাপড় বা পেশা দিয়ে হয় না। ঘরে আবার শান্তি ছড়িয়ে পড়ল। এবার নীরবতা ভারী ছিল। মীরার শব্দগুলো কোনো তীরের মতো হাওয়ায় খোঁচা দিচ্ছিল। রাজীব গভীর শ্বাস নিল। তাকে অনুভব হচ্ছিল যে একটি বাচ্চা তার অধিকারকে চ্যালেঞ্জ দিয়েছে, সেই অধিকার যা সে তার অর্থ, পদ এবং বুদ্ধির কারণে অটল মনে করত। সে হঠাৎ বলল, তোমাকে লাগে যে তুমি বড় বিদ্বান হয়ে গিয়েছ? ভালো, বলো তোমাকে কতগুলো ভাষা আসে? মীরা কোনো গর্ব ছাড়াই বলল, 9টি ভাষা, কিছু পড়তে জানি, কিছু বলতে পারি। নবীনের মুখ খোলা রইল। বাকি কর্মচারীরা অবিশ্বাস করে একে অপরকে দেখল। রাজীবের মুখে কিছুক্ষণের জন্য ঘামের হালকা চকচক দেখা গেল, কিন্তু সে তা লুকিয়ে ফেলল। 9টি ভাষা? রাজীব হাসিতে বলল, তুমি যেমন মেয়ে 9টি ভাষা কিভাবে জানতে পারো? কোনো মজা করছো কি? স্যার, মীরা বলল, জ্ঞান ধনীদের খেলনা নয়। সে যে কোনোর কাছে যেতে পারে যে তার জন্য প্রয়াস করে। আমি সপ্তাহের পর সপ্তাহ লাইব্রেরির মেঝেই বসে পড়ি। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা লোকেরা আমাকে তাদের ভাষা শেখায়। কেউ আমাকে শব্দ দেয়, কেউ বাক্য, এবং আমি তাদের জুড়তে থাকি। রাজীব মীরাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তাকে স্বীকার করা কঠিন ছিল যে সেই ভাষাগুলো যা সেই বুঝতে পারেনি একটি গরিব মেয়ে এত সহজে পড়তে পারে। সে আবার দস্তাবেজটি মীরার দিকে সরিয়ে বলল, ঠিক আছে, এটি পড়ে শোনাও এবং আমাকে প্রমাণ করো যে তুমি মিথ্যা বলছ না। অঞ্জলির শ্বাস থেমে গেল। স্যার, দয়া করেই বাচ্চার উপর চাপ দেবেন না, এটি শুধু ছোট। রাজীব তার কথা কেটে দিল। চুপ থাকো, আমি বলেছি এটাকে পড়তে দাও। মীরা দস্তাবেজটি তুলল। তার আঙুলগুলো কোনো শিল্পীর মতো তার পাতাগুলো ছুঁয়ে যাচ্ছিল। তার চোখগুলো সেই শব্দগুলোতে আটকে গেল যা একজন সাধারণ ব্যক্তির জন্য শুধু রেখা ছিল। কিছু মুহূর্তের নীরবতার পর সে বলল, এই লাইনটি সংস্কৃতে। অর্থ হল, সম্পত্তি সেটি নয় যা জমা করা হয়, সম্পত্তি সেটি যা অন্যদের মধ্যে বিতরণ করা হয়। নবীন অনুভব করল যে তার শরীরে শিহরণ দৌড়ে গেল। মীরা দ্বিতীয় লাইনে আঙুল রাখল। এটি আরবিতে। এতে লেখা আছে, নেতা সেটি নয় যে উঁচু মঞ্চে দাঁড়ায়, নেতা সেটি যে অন্যদের উপরে তোলে। রাজীবের চোখ চওড়া হয়ে গেল, তার শ্বাসগুলো অস্থির হয়ে উঠল। মীরা এগিয়ে গেল। এটি তামিল ব্রাহ্মীতে।
এর অর্থ হল যে মনে করুণা মারা যায় সেই মন যতই জ্ঞানী হোক না কেন অন্ধকারে ভটকায়। ঘর এখন একদম স্থির হয়ে গিয়েছিল। রাজীব স্থির বসেছিল। তার মুখ থেকে রং উড়ে গিয়েছিল। মীরা ধীরে দস্তাবেজ বন্ধ করল এবং শান্ত স্বরে বলল, স্যার, এটি কোনো রহস্য নয়। এটি একটি বার্তা প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে শক্তিকে জ্ঞানের উপরে মনে করে। এটি শুনতেই রাজীবের ভিতরে কিছু ভেঙে গেল। সেই রাগ যা বছরের পর বছর তার ঢাল হয়েছিল এখন তার দুর্বলতা হয়ে গেল। সে হঠাৎ উঠল এবং চিৎকার করল, বাস, যথেষ্ট। তুমি এবং তোমার মা আমার অফিসে আমার অধিকারকে চ্যালেঞ্জ দিচ্ছ এবং এর শাস্তি হবে। অঞ্জলি দেবী, এখন থেকে তুমি চাকরি থেকে বরখাস্ত। অঞ্জলির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মীরা মায়ের হাত শক্ত করে ধরল। তার চোখে কোনো অশ্রু ছিল না, শুধু দৃঢ়তা ছিল। সে বলল, স্যার, যে শক্তি ভয়ে পরিণত হয় সেটি শক্তি থাকে না। আপনি আজ এটাই দেখিয়েছেন। রাজীব এই বাক্যে আরও ছটফট করে উঠল, কিন্তু ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তি জানত যে সত্তার সিংহাসন প্রথমবার টলমল করেছে। এটি শুধু শুরু। আগামী দিনগুলোতে এই ছোট বাচ্চা পুরো দেশের চিন্তাকে বদলে দেবে। রাজীব মালহোত্রার শব্দ, তোমার মাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, অফিসের দেয়ালে ধাক্কা খেয়ে গুঞ্জন করতে লাগল। ঘরে উপস্থিত সব কর্মচারী স্তব্ধ ছিল। কেউ এটি কল্পনা করেনি যে একটি সাধারণ কথোপকথন এত ভয়াবহ মোড় নেবে। কিন্তু এটি শুধু একটি কথোপকথন নয়, যে এটি একটি সংঘর্ষ ছিল, দুটি দুনিয়ার মধ্যে, দুটি চিন্তাধারার মধ্যে এবং দুটি প্রজন্মের মধ্যে। অঞ্জলি দেবীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে শব্দ খুঁজছিল, কিন্তু জিভ জড়ো হয়ে গিয়েছিল। তাদের চাকরির নয়, তার মেয়ের জন্য চিন্তা ছিল। তাদের ভয় ছিল যে সত্তার অহংকারের নিচে এখন তাদের মেয়েকে পিষে দেওয়া হবে। মীরা ধীরে তার মায়ের দিকে তাকাল, তারপর সামনে দাঁড়ানো রাজীবের চোখে সোজা তাকাল। তার কণ্ঠে না ভয় ছিল না রাগ, শুধু একটি শান্তি ছিল, যা আগুনের থেকেও বেশি জ্বালানোর মতো ছিল। স্যার, মীরা বলল, আপনি আমার মাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন, আমাদের এই ভবন থেকে বাইরে করতে পারেন, কিন্তু আপনি যা করতে পারেন না সেটি হল সত্যকে মিথ্যা প্রমাণ করা। রাজীব তার ভুরু কুঁচকে ফেলল। সে রাগে ছিল, কিন্তু সে এটাও জানত যে এই মুহূর্তে কিছু ভাঙা হয়েছে, না শুধু মীরায়, বরং তার ভিতরেও। বড় কথা বানিও না, সে তিক্ততায় বলল। এটি কোনো সার্বজনীন সভা নয়, তুমি এখানে মজা করতে আসনি। না স্যার, মীরা বলল, আমি এখানে এসেছিলাম আমার মায়ের সাথে শুধু একদিন শান্তিপূর্ণ কাটাতে। কিন্তু আপনি আমাকে এমন একটি প্রশ্নপত্র দিয়েছেন যা আপনি নিজে কখনো সমাধান করতে পারেননি, এবং যখন আমি তা সমাধান করতে শুরু করলাম তাহলে আপনি আমার মায়ের চাকরি ছিনিয়ে নিলেন। রাজীব কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু শব্দ বেরোল না। মীরা এগিয়ে বলল, আপনি সবসময় আপনার শক্তিকে একটি কবচের মতো পড়েছেন, কিন্তু শক্তির আসল অর্থ অন্যদের উপরে তোলা না, না যে তাদের নিচে ফেলা। ঘরে বসা লোকেরা এখন একদম মনোযোগ দিয়ে শুনছিল। মীরার শব্দগুলো শুধু একজন ধনী মানুষকে নয়, বরং একটি ব্যবস্থাকে চ্যালেঞ্জ দিচ্ছিল। নবীন প্রথমবার কিছু বলল, ধীর স্বরে, স্যার, হয়তো আমাদের এই বিষয়টি একটু বুদ্ধি দিয়ে সামলানো উচিত। তুমি চুপ থাকো। রাজীব গর্জন করল, আমাকে কারো পরামর্শের দরকার নেই, এটি আমার কোম্পানি। মীরা গভীর শ্বাস নিল। সে জানত যে এই লড়াই এখন ব্যক্তিগত নেই। এই লড়াই সেই প্রত্যেক বাচ্চার ছিল যাকে সমাজ তার জাতি, শ্রেণী বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে মূল্যায়িত করেছে। স্যার, মীরা আবার বলল, আমি কি একটি প্রশ্ন করতে পারি? রাজীব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, তুমি আগেই অনেক জিজ্ঞাসা করেছ, তবু জিজ্ঞাসা করো। মীরা চোখে দৃঢ়তা এনে জিজ্ঞাসা করল, আপনি কি নিজে এই দস্তাবেজ পড়তে পারেন? ঘরে যেন সময় থেমে গেল। রাজীব কিছুক্ষণ মীরাকে ঘুরিয়ে দেখল, তারপর সে ঘুরল, তার চেয়ারে বসল এবং কিছু বলল না। মীরা আবার বলল, যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনি অন্যদের এটি প্রমাণ করার অধিকার কেন দিয়ে রেখেছেন যে তারা কম? রাজীব মাথা নিচু করল, কিন্তু চুপ রইল। এটি প্রথমবার ছিল যখন কেউ তাকে এত সরলতায় এত গভীর কথা বলে দিয়েছে। নবীন ধীরে ধীরে এগিয়ে মীরা এবং অঞ্জলিকে বলল, আপনারা দুজন দয়া করে কিছুক্ষণ লবিতে বসুন, স্যারকে সময় দরকার। মীরা মায়ের হাত ধরল এবং বাইরে চলে গেল। বাইরে লবিতে বসতে বসতে অঞ্জলি ধীরে জিজ্ঞাসা করল, বেটা, তুমি এসব কেন করলে? যদি স্যার রাগ করে তাহলে আমরা সবকিছু হারাব। মীরা হেসে বলল,
মা, যা হারানোর ভয়ে থাকবে সেটি কখনো কিছু বড় করতে পারবে না। আপনি তো শিখিয়েছেন যে সত্য বলা সবসময় সবচেয়ে কঠিন হয়, কিন্তু সবচেয়ে জরুরি। কিছু মিনিট পর অফিসের ভিতরে রাজীব একা ছিল। সে সেই দস্তাবেজটি ঘুরিয়ে দেখছিল, যাকে সে বছরের পর বছর তার দাদার উত্তরাধিকার হিসেবে সংরক্ষণ করেছিল, কিন্তু কখনো সত্যিই বোঝার চেষ্টা করেনি। তার মনে মীরার শব্দগুলো গুঞ্জন করছিল, আপনি নিজে এটি পড়তে পারেন না, তবু অন্যদের বিচার করেন। সে দস্তাবেজটি খোলার চেষ্টা করল, কিন্তু শব্দ তার চোখের বাইরে ছিল। অক্ষর সেখানে ছিল, কিন্তু অর্থ নয়। সে উঠল, জানালার কাছে গেল এবং প্রথমবার শহরকে একটি আলাদা দৃষ্টিতে দেখল। তাকে সেই অসংখ্য ঝুপড়ির স্মরণ হল যেখানে তার কোম্পানির কর্মচারীরা থাকে। তাকে সেই মেয়েরা স্মরণ হল যাদের জীবনকে সে কখনো গুরুত্ব দেয়নি। এবং তাকে স্মরণ হল মীরা, সেই 12 বছরের বাচ্চা যে তার সব যুক্তিগুলোকে একে একে ভেঙে দিয়েছে। সেই সময় রাজীব একটি সিদ্ধান্ত নিল, একটি এমন সিদ্ধান্ত যা তার জীবনের দিকই বদলে দেবে। লবির একটি সাধারণ কাঠের বেঞ্চে বসা মীরা তার মায়ের হাত ধরে চুপচাপ বসেছিল। তার মা এখনও উদ্বিগ্ন ছিল, কিন্তু মীরার চোখ স্থির ছিল, যেন কোনো বড় ঝড়ের আগের শান্তি। কিছুক্ষণ পর নবীন ফিরে এলো, মুখে অসামঞ্জস্য ছিল। মীরা, সে বলল, স্যার বলেছেন তুমি ফিরে অফিসে আসো, একা। অঞ্জলি তৎক্ষণাৎ বিরোধ করতে চাইল, কিন্তু মীরা মাথা নেড়ে মাকে চুপ করাল। সে উঠল এবং আত্মবিশ্বাস নিয়ে আবার সেই অফিসে প্রবেশ করল, যা কয়েক ঘন্টা আগে তাকে এবং তার মাকে নিচু দেখানোর চেষ্টা করেছিল। রাজীব এখন আগের মতো লাগছিল না। সে তার চেয়ারে বসেছিল না, বরং জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দেখছিল, যেন কোনো লম্বা যাত্রা থেকে ফিরে আসার প্রস্তুতি করছে। মীরা ভিতরে আসতেই সে ঘুরল। তুমি জানো, সে ধীর স্বরে বলল, এই দস্তাবেজ আমার দাদার সংগ্রহ থেকে এসেছে। তিনি এটি একজন সাধুর কাছ থেকে পেয়েছিলেন, যিনি হিমালয়ে থাকতেন। তিনি এটিকে জ্ঞানের প্রতিবিম্ব বলেছিলেন। মীরা মনোযোগ দিয়ে তার কথা শুনল, কিছু বলল না। আমি এটিকে বছরের পর বছর বোঝার চেষ্টা করেছি, রাজীব এগিয়ে বলল। দেশ বিদেশের বিশেষজ্ঞদের ডেকেছি, অনুবাদক, প্রফেসর, ভাষাবিদ, কিন্তু কেউ এটিকে পুরোপুরি বুঝতে পারেনি। আর এখন তুমি একটি 12 বছরের মেয়ে, ছাড়া ডিগ্রি, ছাড়া নাম, শুধু একজন ক্লিনারের মেয়ে, তুমি এটিকে পড়ে নাও। রাজীবের স্বরে ক্রোধ ছিল না, বরং একটি অদ্ভুত স্বীকারোক্তি ছিল। এটি সেই মানুষ ছিল যে কিছুক্ষণ আগে মীরার মাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। তুমি বলেছিলে যে এই দস্তাবেজ শুধু অক্ষরের নয়, অর্থের। রাজীব বলল, তাহলে বলো তুমি এটিকে কিভাবে পড়ো? মীরা চুপচাপ দস্তাবেজটি তুলল এবং ধীরে ধীরে পাতা উল্টাতে লাগল। সে সেই অংশে পৌঁছাল যেখানে বিভিন্ন ভাষার লাইন লেখা ছিল। সে একটি গভীর শ্বাস নিল, যেন তার ভিতর থেকে কিছু সংগ্রহ করছে। তারপর সে বলল, তত্ত্ব অসি। এই বাক্য সংস্কৃতের ছিল, যার অর্থ ছিল তুমি সেটি। এটি উপনিষদের একটি বিখ্যাত বাক্য ছিল, যা আত্মা এবং ব্রহ্মের একত্বের কথা বলে। মীরা ব্যাখ্যা করল, এর অর্থ হল যে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই যতক্ষণ আমরা আত্মার সাথে যুক্ত থাকি, কিন্তু যত তাড়াতাড়ি অহংকার আসে আমরা নিজেকে অন্যদের থেকে উপরে মনে করতে শুরু করি। রাজীব কিছু বলতে পারল না। মীরা এগিয়ে গিয়ে দ্বিতীয় লাইন পড়ল, এবার আরবিতে, যে আল্লাহর জন্য বিনম্র হয় তাকে আল্লাহ উঁচু তোলে। মীরা বলল, এটি বলছে যে বিনম্রতাই আসল উচ্চতা, যে নিজেকে বড় দেখানোর দরকার মনে করে না, সে সত্যিই বড় হয়। রাজীব এখন মীরাকে ঘুরিয়ে দেখছিল না, সে তার দিকে তাকিয়েছিল, যেন কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাবারের দিকে আশায় তাকায়। মীরা পরের লাইন পড়ল ফার্সিতে, জ্ঞান মাথার মুকুট হয়। সে বলল, এই মুকুট অর্থ দিয়ে কেনা যায় না। এটিকে উপার্জন করতে হয় পড়ে বুঝে জীবন করে। ঘরে এখন পর্যন্ত কিছু কর্মচারীও নীরবে ভিতরে এসে গিয়েছিল। তাদের জানা হয়ে গিয়েছিল যে মীরা আবার দস্তাবেজ পড়ছে। নবীন এক কোণে দাঁড়িয়েছিল, চোখে বিস্ময় এবং সম্মান। মীরা এখন তামিল ব্রাহ্মী লিপি থেকে একটি বাক্য পড়ল এবং তার ভাব ব্যাখ্যা করল। একজন রাজার পরিচয় তার করুণা দিয়ে হয় না, যে তার সিংহাসন দিয়ে। তারপর সে শেষ লাইনে ইঙ্গিত করল, যা হিব্রুতে ছিল, সত্য পৃথিবী থেকে ওঠে। মীরা বলল, এর অর্থ এটি যে সত্য সবসময় নিচ থেকে আসে, মাটি থেকে, সাধারণ লোকদের থেকে, সেই লোকদের থেকে
যাদের কণ্ঠ শোনা যায় না। রাজীবের মুখে এখন একটি স্পষ্ট পরিবর্তন দেখা যেতে পারত। তার মুখ শান্ত ছিল, চোখ কিছু ভিজা। তুমি এসব কোথায় থেকে শিখলে? সে ধীর স্বরে জিজ্ঞাসা করল। আমি শিখলাম সেই লোকদের থেকে যারা বইয়ের থেকে বেশি জীবন থেকে শেখায়। মীরা বলল, আমি শিখলাম একটি লাইব্রেরির ভাঙা চেয়ারে বসে, যেখানে ভাষা একটি উপহার ছিল, প্রতিযোগিতা নয়। আমি শিখলাম আমার মা থেকে, যে চুপচাপ সবকিছু সহ্য করে কিন্তু কখনো অহংকার করে না। রাজীব মাথা নিচু করল। আমি তোমার মাকে অপমান করেছি। সে বলল, তার অপরাধ কি ছিল? তোমাকে পড়ানো, তোমাকে চিন্তা করতে দেওয়া। মীরা চুপ রইল। তারপর রাজীব একটি এমন কাজ করল যার কোনো আশা করা যায়নি। সে ধীরে তার পকেট থেকে ফোন বের করল। HR হেডকে কল করল এবং বলল, অঞ্জলি দেবীকে তৎক্ষণাৎ তার চাকরিতে পুনর্বহাল করো এবং একটি নতুন পজিশন প্রস্তুত করো মীরার জন্য। স্যার, অন্য পাশ থেকে কণ্ঠ এলো। হ্যাঁ, রাজীব বলল, তার জন্য একটি গবেষণা সহকারীর ভূমিকা প্রস্তুত করো। সেই দস্তাবেজটি পুরো পড়বে এবং যা পড়াবে আমরা তাকে সবাইকে শেখাব। মীরা কিছু বলতে যাচ্ছিল যে রাজীব তাকে থামালো। আমি জানি না তুমি কে, সে বলল, কিন্তু আমাকে এখন এটি বোঝা গিয়েছে যে তুমি আজ যা করলে সেটি শুধু আমার জন্য নয়, বরং এই পুরো কোম্পানির জন্য একটি সতর্কতা ছিল। আমরা যা ভাবি যে আমরা জানি সেটি হয়তো একটি ভ্রম, এবং তুমি আমাকে আয়না দেখিয়েছ। মীরা মাথা নিচু করল এবং বলল, স্যার, আমি শুধু পড়তে চাই, বাকি সব আপনি যেমন বুঝুন। রাজীব প্রথমবার হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসি একটি বিনম্রতার প্রতীক হয়ে গিয়েছিল। তার জীবনের সবচেয়ে কঠিন পার্ট তাকে আজ একটি বাচ্চা শিখিয়েছে, একটি এমন বাচ্চা যার কণ্ঠ এখন শুধু তার নয়, বরং সেই লক্ষ লক্ষ কণ্ঠের হয়ে গিয়েছে, যা বছরের পর বছর চুপ ছিল। মীরা চলে যাওয়ার পর রাজীব তার অফিসে একা রইল। দস্তাবেজ এখনও তার টেবিলে খোলা পড়েছিল, অক্ষর এখনও সেই ছিল, কিন্তু এখন সে তাদের এমন দেখতে পাচ্ছিল না যেমন আগে দেখত। এখন সেই অক্ষরগুলোর পিছনে তাকে তার পরাজয় দেখা যাচ্ছিল, কিন্তু এটি কোনো অপমানজনক পরাজয় নয়, এটি একটি অদ্ভুত স্বস্তি নিয়ে এসেছিল। সে চেয়ারে বসল, তার আঙ্গুল দিয়ে দস্তাবেজের কিনারা স্পর্শ করতে লাগল, যেন কোনো ভুলে যাওয়া জিনিসকে আবার চেনার চেষ্টা করছে। ধীরে ধীরে তার ভিতরে কিছু খুলতে লাগল, একটি দরজা, যাকে সে বছরের পর বছর বন্ধ করে বসেছিল। তাকে স্মরণ হলো সেই ঘর যাতে সে 10 বছরের বাচ্চা ছিল, মাটির দেয়ালের একটি ছোট বাড়ি, যেখানে তার বাবা শঙ্কর মলহোত্রা একটি সরকারি স্কুলে অধ্যাপক ছিলেন। প্রত্যেক সন্ধ্যায় তারা তাকে তার কাছে বসিয়ে শ্লোক, দোহা এবং প্রবাদ শেখাতেন। রাজীব তার বাবা বলতেন, জ্ঞানের মূল্য অর্থ দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে মাপা হয়। রাজীবকে এখনও স্মরণ আছে সেই রাত যখন তার বাবা একটি পুরানো গ্রন্থ বের করেছিলেন, ছাড়া জিল্ডের কিনারা থেকে ছেঁড়া। তাতে সেই শ্লোক ছিল যা আজ মীরা পড়েছে, তত্তা আসি। রাজীব তখন জিজ্ঞাসা করেছিল, এর অর্থ কি? পাপা। বাবা হেসে বলেছিলেন, এর অর্থ হল তুমি সেটি, অর্থাৎ সবকিছু একই, তুমি, আমি, এই গাছ, এই ব্রহ্মাণ্ড। যখন আমরা এটি বুঝে যাই তাহলে আমরা কাউকে নিচু মনে করি না। সেই শৈশবের নিষ্পাপতা এখন রাজীবকে একটি আলাদা আলোয় দেখা যাচ্ছিল। তাকে স্মরণ হল যে কিভাবে সময়ের সাথে সে সেই বাড়ি ছেড়ে দিয়েছে, শহরের দৌড়ে যোগ দিয়েছে। বড় ডিগ্রি, বড় পদ, বড় বেতন, এসবের মাঝে সে তার বাবার সরলতাকে পিছনে ছেড়ে দিয়েছে, সেই সাধারণতাকে যাকে সে তখন দুর্বলতা মনে করত। কিন্তু আজ একটি 12 বছরের বাচ্চা সেই দরজাটিকে আবার খুলে দিয়েছে। রাজীব চোখ বন্ধ করল। তার ভেতরে একটি ঝড় চলছিল, অনুশোচনা, অপরাধবোধ এবং কোথাও না কোথাও স্বস্তির। বছরের পর বছর সে কাউকে তার এত কাছে আসতে দেয়নি, কিন্তু মীরা ছোঁয়া ছাড়াই তার মনের সবচেয়ে কড়া স্তরকে ভেদ করেছে। কি বিড়ম্বনা ছিল সে মানুষ যে লক্ষ লক্ষের ব্যবসা চালায়, অরব অরবের সম্পত্তির মালিক। সে এখন একটি বাচ্চার থেকে শেখা বিনম্রতায় স্বস্তি পাচ্ছে। তাকে তার অফিসের কোণে রাখা সেই ছবি দেখা গেল, তার বাবার, যাকে সে বছরের পর বছর দেখেনি। সে উঠল, ছবিটি টেবিলে নিয়ে এলো, ধীরে ধুলো সরালো এবং কিছুক্ষণ তা দেখতে লাগল। আপনি সঠিক ছিলেন, পাপা, সে ধীরে বলল। আমি ভেবে নিয়েছিলাম যে আমি সব জানি, কিন্তু আজ আমাকে জানা গেল যে আমি কিছু জানতাম না। তারপর সে একটি কাগজ বের করল এবং প্রথমবার বছরের পর তার হাত দিয়ে কিছু লিখল। শক্তি শুধু তখন সুন্দর
যখন সে সেবা হয়ে যায়। জ্ঞান শুধু তখন আলো যখন সে সবাইকে আলোকিত করে, এবং একটি বাচ্চার সাহস শুধু তার বয়স নয়, তার চরিত্র নির্ধারণ করে। রাজীব কাগজটি ভাঁজ করল এবং তাকে তার পকেটে রাখল। সে এখন আরেকটি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত ছিল। সে এন্টারকমে নবীনকে ডাকল। জি স্যার, নবীনের কণ্ঠ এলো। মীরা এবং তার মাকে কাল দুপুরে আমার সাথে লাঞ্চে ডাকো। এবং হ্যাঁ, মীরাকে বলো যে আমি চাই সে সেই দস্তাবেজের অনুবাদে কাজ শুরু করুক। আমরা একটি প্রজেক্ট শুরু করব, উত্তরাধিকার থেকে ভবিষ্যৎ পর্যন্ত। নবীন চুপ হয়ে গেল। তারপর সে বলল, স্যার কি আপনি সত্যি? রাজীব মাঝখানে বলল, হ্যাঁ, আমি সত্যি এখন কিছু বদলাতে চাই। এটি শুধু একটি বাচ্চার গল্প নয়, এটি আমাদের পুরো ব্যবস্থার গল্প। এবং আমি চাই যে আমরা এর শুরু সেখান থেকে করি যেখানে আমরা তাকে থামিয়েছিলাম। ফোন কাটার পর রাজীব আবার দস্তাবেজ খুলল, কিন্তু এবার সে কোনো অক্ষর দেখল না। এবার সে সেই গল্পগুলো দেখল যা তার ভিতরে এখন পর্যন্ত দমিত ছিল। মীরা তাকে শুধু পড়াতে নয়, বোঝাতেও সক্ষম করেছে। সে তাকে একটি নতুন দৃষ্টিকোণ দিয়েছে। সেই দৃষ্টি যা তার কাছে শৈশবে ছিল, কিন্তু সাফল্যের চকচকে আলোয় কোথাও হারিয়ে গিয়েছিল। রাতে যখন সে তার বাড়ি ফিরল, তাহলে সে বছরের পর বছর পর প্রথমবার তার বাবার পুরানো ডায়েরি বের করল। সে বসল এবং ঘণ্টার পর ঘণ্টা তার পাতাগুলো পড়তে লাগল। প্রত্যেক পাতা, প্রত্যেক বাক্য তাকে আরও গভীরতায় নিয়ে যাচ্ছিল। সে এখন সেই মানুষ নয় যে সকালে অফিসে এসেছিল। কিছু তার ভিতরে স্থায়ীভাবে বদলে গিয়েছিল। এবং এই পরিবর্তন শুধু তার জন্য নয়, বরং সেই সমাজের জন্যেও জরুরি ছিল, যেখানে মীরার মতো মেয়েরা এখনও অশ্রুত ছিল। রাজীব মালহোত্রার অফিসে যা ঘটেছিল সেটি শুধু একটি ব্যক্তিগত সংঘর্ষ নয়, সেটি একটি চিঙ্গারি ছিল যা একটি এমন সমাজে আগুন লাগিয়ে দিয়েছিল যেখানে শ্রেণী, পদ ও সত্তার দেয়ালগুলো বছরের পর বছর অটলভাবে দাঁড়িয়েছিল। মীরার সেই দস্তাবেজ পড়া এবং রাজীবকে প্রশ্ন করার ঘটনা অফিসের কিছু কর্মচারীদের দিয়ে রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিও ক্লিপগুলো, যেগুলোকে হয়তো শুধু স্মৃতির জন্য রাখা যাবে, পরের দিন সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেল। এবং তারপর যা ঘটল সেটি কোনো ঝড়ের থেকে কম নয়। ভিডিওতে মীরার কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছিল। আপনি নিজে এটি পড়তে পারেন না, তবু অন্যদের বিচার করেন। রাজীবের মুখও স্পষ্ট দেখা যাচ্ছিল, আত্মমন্থন, হতাশা এবং শেষে নীরবতা। একদিনের ভিতরেই এই ভিডিও টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ভাইরাল হয়ে গেল। হ্যাশট্যাগ মীরা স্পিক্স ট্রুথ এবং গার্ল ভার্সেস জায়ান্ট ট্রেন্ড করতে লাগল। হাজারো লোক ভিডিও শেয়ার করল, লক্ষ লক্ষ দেখল। মীরা এখন শুধু একটি বাচ্চা নয়, সে একটি প্রতীক হয়ে গিয়েছিল। একটি এমন কণ্ঠ যা সেই বাচ্চাদের যারা না স্কুলে শোনা যায় না সমাজে। মিডিয়া চ্যানেলগুলোর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বেঙ্গালুরুর ক্লিনারের মেয়ে অরবপতিকে চুপ করিয়েছে। কি সে পরবর্তী কালাম? ভারতের নতুন কণ্ঠ বিনা কোনো মঞ্চের। পরের দিনই টিভি চ্যানেলগুলোতে প্যানেল ডিবেট শুরু হয়ে গেল। একদিকে ছিলেন শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী এবং কিছু সাংবাদিক যারা মীরাকে ওয়ান্ডার চাইল্ড বলছিল, একটি অলৌকিক, একটি নতুন সকাল। অন্যদিকে ছিলেন সমালোচক যারা এই ঘটনাকে কৃত্রিম পিআর স্টান্ট এবং কর্পোরেট ড্রামা বলে খারিজ করছিল। আপনি কি মানেন যে একটি 12 বছরের বাচ্চা 9টি ভাষা জানতে পারে? কোথাও এই গল্প রাজীব মালহোত্রার ইমেজ সুন্দর করার উপায় তো নয়। মীরাকে চেনা লোকেরা জানত যে এসব কথা তার ব্যক্তিত্বের একদম উল্টো ছিল। সে কখনো মঞ্চে যায়নি, কখনো কোনো ভাষণ দেয়নি, সে শুধু শিখতে বাঁচত। রাজীব মিডিয়া থেকে দূরত্ব রাখল। সে কোনো বিবৃতি দেয়নি, কোনো প্রেস কনফারেন্স করেনি। সে জানত এখন বলার সময় তার নয়, বরং মীরার ছিল। এই মধ্যে মীরা এবং তার মা অঞ্জলির জীবনেও একটি ভূমিকম্প এসে গিয়েছিল। কাল পর্যন্ত যে মা মেয়ে বাসস্টপে চোখ চুরিয়ে চলত, এখন তাদের লোকেরা চিনতে লাগল। কেউ প্রশংসা করত, কেউ প্রশ্ন পুছে, কেউ চোখে সন্দেহ নিয়ে দেখত। সত্যিই এটি সেই মেয়ে? মীরা এখনও সেই ছিল। প্রত্যেক সকালে তার মহল্লার লাইব্রেরিতে যেত। সেই পুরানো জুতো, সেই কিতাবে ভরা ব্যাগ। কিন্তু এখন তার সাথে কিছু বাচ্চা এবং আসতে লাগল।
সে অন্যদের শেখাতে লাগল যেন এটি তার কর্তব্য। একদিন এক মহিলা সাংবাদিক নেহা শর্মা মীরার ইন্টারভিউ নিল। সে জিজ্ঞাসা করল, মীরা, তোমাকে কি লাগে মনে? লোকেরা তোমার সম্পর্কে কেন এত প্রভাবিত? মীরা সোজা উত্তর দিল, কারণ আমি সেটি করলাম যা করার সুযোগ সবাইকে মেলে না। প্রশ্ন করা এবং তুমি এত জ্ঞান কোথায় থেকে পেলে? যেখান থেকে সবকিছু শুরু হয়, জিজ্ঞাসা থেকে। সেই ইন্টারভিউ আবার সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিল। প্রত্যেক জায়গায় মীরার শব্দ ছায়া হয়ে রইল। কিন্তু যত যত প্রসিদ্ধি বাড়ল, সমালোচনাও তীব্র হতে লাগল। এক রাজনৈতিক দলের প্রবক্তা বিবৃতি দিল, এটি একটি চিন্তিত স্ক্রিপ্ট ছিল। একটি মেয়ে এত ভাষা জানতে পারে না, এর পিছনে কোনো এজেন্ডা আছে। অন্যজন বলল, যদি সে এত বুদ্ধিমান হয় তাহলে সরকারি পরীক্ষা পাশ করে দেখাক। মীরা এই মন্তব্যগুলোর কোনো উত্তর দেয়নি। সে মায়ের কাছে বলল যে লোকেরা সত্যতাকে বুঝতে চায় না, তাদের উত্তর দেওয়া যায় না, তাদের সময় শেখায়। এই মধ্যে রাজীব তার প্রথম সার্বজনিক বিবৃতি জারি করল। এটি একটি সাধারণ পোস্ট ছিল, কিন্তু তার শব্দগুলো শক্তিশালী ছিল। আমি বছরের পর বছর ভাবতাম যে আমি জ্ঞানের সংরক্ষক। কিন্তু মীরা আমাকে দেখিয়েছে যে আমি শুধু একটি দরজা ছিলাম, যাকে কেউ কখনো টোকা দেয়নি। এখন সেই দরজা খুলে গিয়েছে। এই বিবৃতি সমীকরণ বদলে দিয়েছে। এখন লোকেরা মীরার কথাগুলোকে আরও গুরুত্ব সহকারে নিতে শুরু করল। অনেক সংস্থা, এনজিও এবং শিক্ষাবিদ তার সাথে যোগাযোগ করতে লাগল। কেউ তাকে স্কলারশিপ অফার করল, কেউ আন্তর্জাতিক মঞ্চে বলার আমন্ত্রণ পাঠাল। কিন্তু মীরা সবকিছু গ্রহণ করেনি। সে বলল, যদি আমি শুধু বিদেশ গিয়ে বলি, তাহলে আমার গলির মেয়েরা কে শেখাবে? রাজীব মীরার সাথে ব্যক্তিগত সাক্ষাতে বলল, তুমি যা করে দেখিয়েছ সেটি একটি তরঙ্গ হয়ে গিয়েছে। এখন এই তরঙ্গ দেশকে ভাসাতে পারে বা সামলাতে পারে। এটি তোমার উপর নির্ভর করে। মীরা হেসে বলল, আমি চাই যে এই তরঙ্গ প্রত্যেক সেই বাচ্চার কাছে পৌঁছাক যে মনে করে যে সে শুধু এই জন্য পিছিয়ে আছে কারণ তার কাছে অর্থ নেই। রাজীব জিজ্ঞাসা করল, তোমাকে কি জিনিসের দরকার আছে? সময়, কিতাব এবং একটি ঘর যেখানে আমি সবাইকে ডেকে পড়াতে পারি, মীরা বলল। রাজীব মাথা নাড়ল। সে বুঝে গিয়েছিল এই বাচ্চা একটি আন্দোলন, এবং তার ভূমিকা এখন একটি সমর্থকের আছে, নায়কের নয়। মীরা এখন একটি প্রতীক হয়ে গিয়েছিল, কিন্তু প্রতীকের পিছনেও একটি মানুষ থাকে, একটি সাধারণ বাচ্চা যে শুধু তার জন্য নয়, সবার জন্য ভাবে। তার জীবনে প্রসিদ্ধির সাথে দায়িত্বও বেড়ে গিয়েছিল, কিন্তু সে কখনো নিজেকে বড় মনে করেনি। তার জন্য এসব শুধু একটি মাধ্যম ছিল জ্ঞান ছড়ানোর, নীরব কণ্ঠগুলোকে শব্দ দেওয়ার। এই মধ্যে রাজীব মালহোত্রাও একটি গভীর আভ্যন্তরীণ যাত্রা থেকে পার হচ্ছিল। যে মানুষ একসময় সত্তা এবং প্রতিষ্ঠাকে তার ভগবান করে নিয়েছিল, এখন সে প্রশ্নের চক্রে দাঁড়িয়েছিল। কিন্তু এই প্রশ্ন অন্যদের নয়, তার নিজের ছিল। প্রত্যেক রাতেই যখন সে তার আলিশান বাংলোয় উচ্চতায় একা বসত, তাহলে মীরার শব্দ তার কানে গুঞ্জন করত। আপনি নিজে এটি পড়তে পারেন না, তবু অন্যদের বিচার করেন। তার জন্য এখন সেই দস্তাবেজ কোনো রহস্য নয়, একটি আয়না হয়ে গিয়েছিল, যাতে সে নিজেকে নতুন রূপে দেখছিল। এক রাতে সে তার ব্যক্তিগত সহকারী নবীনকে ডাকল। নবীন, একটা কথা জিজ্ঞাসা করতে হবে। সে বলল, জি স্যার, কি? তুমি কখনো এমন লেগেছে যে আমরা লোকদের সম্ভাবনাগুলোকে শুধু এই জন্য উপেক্ষা করি কারণ তারা আমাদের সংজ্ঞায় ফিট করে না? নবীন কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, স্যার, আমি অনেকবার ভাবি যে যদি আমি কোনো বড় পরিবার থেকে আসতাম তাহলে হয়তো আমার মতামতকে বেশি সম্মান মিলত। রাজীব মাথা নিচু করল। সে বুঝে গিয়েছিল তার অপরাধ শুধু মীরার সাথে নয়, তার পুরো সিস্টেমের সাথে ছিল। পরের দিন সে মীরা এবং তার মাকে তার বাড়িতে আমন্ত্রণ করল। অঞ্জলি দেবী সংকোচে ছিল, কিন্তু মীরা সম্মতি দিল। সন্ধ্যায় যখন তারা পৌঁছল, তাহলে রাজীব নিজে দরজা খুলল। এই দৃশ্য রাজীবকে চেনা লোকদের জন্য অবিশ্বাস ছিল। সেই মানুষ যে কখনো কোনো অতিথিকে নিজে রিসিভ করত না, আজ একটি ক্লিনার এবং তার মেয়ের জন্য দরজায় দাঁড়িয়েছিল। ভিতরে আসুন, সে বিনম্রতায় বলল। বৈঠকের জায়গায় সবকিছু সাধারণ রাখা হয়েছিল, না কোনো আনুষ্ঠানিকতা, না কোনো দেখাবা। রাজীব ধীর কণ্ঠে বলল, আমি আপনাদের দুজনের কাছে কিছু বলতে চাই। অঞ্জলি এবং মীরা মনোযোগ দিয়ে শুনছিল। আমি আপনাদের সাথে অন্যায় করেছি, সে বলল, শুধু এই জন্য যে আমার শক্তিকে আপনাদের সত্যতা থেকে ভয় লাগতে লাগল ছিল।
মীরা আমাকে যা শিখিয়েছে সেটি আমার ডিগ্রিগুলো এবং অভিজ্ঞতাগুলো থেকে অনেক বেশি মূল্যবান। মীরা কিছু বলল না। সে শুধু দেখছিল যে সামনে বসা মানুষ এখন আগের মতো নেই। রাজীব একটি ছোট ডিব্বা মীরার দিকে বাড়াল। তাতে একটি কবজির ঘড়ি ছিল, খুব সাধারণ, কিন্তু তার উপর সংস্কৃতে উক্ত ছিল, কর্মণ্যবাধিকার আস্তে, তোমাকে শুধু কর্ম করার অধিকার আছে। এটি আমার বাবার ঘড়ি ছিল, রাজীব বলল। তিনি চাইতেন যে আমি এটি তখন পড়ি যখন আমাকে লাগে যে আমি সঠিক পথে আছি। আজ আমি চাই যে এটি তোমার কাছে থাকুক, কারণ তুমি আমাকে সেই পথে ফিরিয়েছ। মীরা চুপচাপ ঘড়িটি দেখল, তারপর খুব আদরে তাকে তার ব্যাগে রাখল। সে বুঝে গিয়েছিল এটি শুধু একটি উপহার নয়, একটি পরম্পরার হস্তান্তর ছিল। রাজীব এগিয়ে বলল, আমি চাই যে আমরা মিলে কিছু করি। আমি একটি ফাউন্ডেশন শুরু করতে চাই। জ্ঞান থেকে ন্যায় পর্যন্ত, যেখানে আমরা সেই বাচ্চাদের শিক্ষা দেব যাদের কেউ দেখে না। মীরা জিজ্ঞাসা করল, কি সেখানে জাতি, ধর্ম, শ্রেণীর ভেদ হবে? না, রাজীব বলল, শুধু একটি শর্ত হবে, জিজ্ঞাসা থাকতে হবে। মীরা মাথা নাড়ল। আমি সাথে আছি, কিন্তু একটি শর্ত আমারও আছে। কি? রাজীব জিজ্ঞাসা করল। সম্মেলনে আমার পরিচয় শুধু এটুকু হোক, একটি বাচ্চা যে এখনও শিখছে। রাজীব হাসল। যেমন তুমি চাও। জাতিসংঘ সম্মেলনের দিন এলো। নিউ ইয়র্কের বিশাল সভাগার, হাজারো দর্শক, প্রতিনিধি, নেতা, সাংবাদিক এবং অনেক এমন লোক যারা মীরার সম্পর্কে শুধু পড়ে এসেছিল। যখন মঞ্চে মীরার নাম ডাকা হলো, তাহলে পুরো সভাগার উঠে দাঁড়াল। সে মঞ্চে গেল, সাধারণ সুতির কাপড়, বিনা মেকআপ, একটি পুরানো ব্যাগ কাঁধে। এবং সে বলল, আমাকে জানা নেই আমি এখানে কেন আছি, কারণ আমি তো এখনও প্রত্যেক সকালে একটি গলির লাইব্রেরিতে বসি এবং কিতাব পড়ি। কিন্তু যদি আপনারা ভাবেন যে আমার গল্প কিছু বলে, তাহলে আমি আপনাদের বলতে চাই যে এটি আমার নয়, সেই লক্ষ লক্ষ বাচ্চাদের গল্প যারা প্রশ্ন করতে চায় কিন্তু তাদের চুপ করিয়ে দেওয়া হয়। শিক্ষা, অধিকার, ভাষা, শক্তি এবং সবচেয়ে বড় আজাদি হয় চিন্তা করার আজাদি। সভাগারে একটি নীরবতা ছিল এবং তারপর তালির ঝড়। সেই দিন মীরা কোনো সেলিব্রিটি হয়নি, সে একটি চিন্তা হয়ে গিয়েছিল যা সীমার বাইরে ছিল। সম্মেলনের পর আন্তর্জাতিক মিডিয়া তাকে দ্য গার্ল হু রিফিউজড ফেম বলল। কিন্তু মীরা ফিরে এলো যেমন সে বলেছিল, সেই গলি, সেই লাইব্রেরি, সেই বাচ্চারা। রাজীব একদিন তাকে জিজ্ঞাসা করল, কি তোমাকে কখনো অনুশোচনা হয় না যে তুমি দুনিয়ায় এবং বড় কিছু করছো না? মীরা উত্তর দিল, আমি বড় করতে চাই, কিন্তু দূরে নয়। আমি গভীরতায় যেতে চাই, উচ্চতায় নয়। এখন ভারত এবং দুনিয়ার চোখে এটি স্পষ্ট হয়ে গিয়েছিল। পরিবর্তন মঞ্চ থেকে আসে না, সেটি আসে যখন কেউ মঞ্চ থেকে নেমে বাচ্চাদের মধ্যে বসে যায়। মীরা এখন কোনো মুখ নয়, সে একটি চিন্তা হয়ে গিয়েছিল। একটি চিন্তা যা নাড়া দেয় না কিন্তু শিকড়ে নামে, যা চিৎকার করে না, চুপচাপ দুনিয়াকে বলে যে পরিবর্তনের শুরু শোর থেকে নয়, বোঝাপড়া থেকে হয়। জাতিসংঘে দেওয়া তার ভাষণকে মাসের পর মাস হয়ে গিয়েছিল। সেই ভাষণ এখন স্কুলগুলোতে পড়ানো হচ্ছিল, শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের অংশ হয়ে গিয়েছিল এবং অনেক সরকারি যোজনার প্রেরণাও। কিন্তু মীরা সেই ভাষণের পর আবার কখনো কোনো মঞ্চে যায়নি। সে ফিরে এসেছিল যেখান থেকে সে শুরু করেছিল, একটি সাধারণ গলির সাধারণ লাইব্রেরিতে। ফারাক শুধু এটুকু ছিল যে এখন সেই লাইব্রেরি একটি কেন্দ্র হয়ে গিয়েছিল। সেখানে প্রত্যেক দিন শত শত বাচ্চা আসত, কেউ কিতাব পড়তে, কেউ নতুন ভাষা শিখতে, কেউ শুধু বসে প্রশ্ন ভাবতে। একদিন মীরা পুরানো কাঠের টেবিলে বসেছিল, তার সামনে কিছু বাচ্চা বসেছিল। দিদি, এক ছোট বাচ্চা জিজ্ঞাসা করল, কি আপনি বড় হয়ে গিয়েছেন? মীরা হেসে উঠল, না, আমি এখনো ছোট, হয়তো সবচেয়ে ছোট, কারণ আমি এখনো শিখছি। কিন্তু আপনি তো সব জিতে নিয়েছেন, বাচ্চা নিষ্পাপতায় বলল। যেদিন আমি ভাবব যে আমি সব জেনে নিয়েছি, মীরা বলল, সেই দিন আমি সবচেয়ে বড় হার যাব। বাইরে রাজীব দাঁড়িয়ে এসব শুনছিল। আজ সে প্রত্যেক সপ্তাহে একবার মীরার সাথে মিলতে আসত, কিন্তু এখন সে তার পরামর্শ দেয় না, শুধু শোনে। সেই দিন সে মীরার কাছে জিজ্ঞাসা করল, কি তুমি কখনো এই পুরো যাত্রাকে কিতাবে লিখবে? মীরা মাথা নাড়ল, না, আমার গল্প কোনো কিতাব নয়, অনেক গল্পের শুরু। আমি চাই প্রত্যেক বাচ্চা তার গল্প লিখুক, তার ভাষায়, তার শর্তে। রাজীব দেখল মীরা এখন শুধু একটি শিক্ষিকা নয়, সে একটি দার্শনিক ছিল, একটি চিন্তাধারা, একটি দিশা।
সময় পার হতে লাগল। উত্তরাধিকার পাঠশালা এখন একটি দেশব্যাপী অভিযান হয়ে গিয়েছিল। অনেক রাজ্যের সরকারগুলো এই মডেলকে গ্রহণ করল, কিন্তু মীরা একটি শর্ত রাখল, রাজনীতি দূরে থাকুক, বাচ্চাদের স্বপ্ন কাছে থাকুক। মীরা কখনো কোনো পদ নেয়নি, না কোনো পুরস্কার, না কোনো টিভি শো। তার জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল সেই চকচকে চা, যা একটি অশিক্ষিত বাচ্চার চোখে তখন আসে যখন সে প্রথমবার তার ভাষায় কিছু বোঝে। একবার এক বিদেশি সাংবাদিক মীরার সাথে ইন্টারভিউয়ের সময় জিজ্ঞাসা করল, আপনার নামে দুনিয়া কথা বলে এবং আপনি এত শান্ত কেন? মীরা হেসে বলল, কারণ আমি চাই না যে আমার নামে কথা হোক। আমি চাই যে আমার কাজ থেকে বাচ্চাদের কণ্ঠ শোনা যাক। আমি চাই না যে দুনিয়া আমাকে চেনে, আমি চাই যে সে নিজেকে চিনে নিক। কিছু বছর পর রাজীব এখন পুরোপুরি পিছনে সরে গিয়েছিল। সে তার কোম্পানিগুলো নতুন প্রজন্মকে সোপর্দ করেছিল এবং এখন তার সময় ফাউন্ডেশনের কাজে দেয়, যে বিনা কোনো পদ, বিনা কোনো বিশেষাধিকার। সে প্রায়ই বলতো, মীরা আমাকে আবার মানুষ করেছে। মীরা এখন 17 বছরের হয়ে গিয়েছিল, কিন্তু তার জীবন সেই রকম ছিল, সোজা, শান্ত এবং সমর্পিত। একদিন সে তার পুরানো নোটগুলো বের করল, যেগুলোকে সে তার শৈশবে লাইব্রেরির মেঝে বসে লিখেছিল।